নমস্কার, ওয়েলকাম টু দ্য ফিনিক্স নিউজ। রাজ্যের প্রশাসনিক প্রধান অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রী তিনি মেট্রো চ্যানেলে বসেছেন ধর্নায়। তার অবস্থান চলছে সেখানে সপারিষদ এবং সেখানে দিব্যি চলছিল ধর্না। হঠাৎ করেই হয়ে গেল ছন্দপতন। তার কারণ সেখানে প্ল্যাকার্ড হাতে হাজির হাজার হাজার পার্শ্ব শিক্ষক, তাদের প্রয়োজন বেতন, এবং এই নিয়েই হয়ে গেল তার মুড অফ হলো তো ফোন লাগাও টু কমিশনার সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিলেন তার বাহিনী এবং তারা হঠাৎ করে ঝটপট খটখট জুতো আওয়াজ তুললেন, চলে আসলেন এবং পটাপট তুলে নিয়ে চলে গেলেন সেই পার্শ্ব শিক্ষকদের সামনে। পুরো জায়গা পরিষ্কার। অদ্ভুত ব্যাপার, এই ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বা কারোর পিসিমা বা কারোর দিদি তিনি রাজনৈতিক বার্তা দেবেন না, রাজনীতি করবেন না এমন বার্তা দিচ্ছেন। আরে বাবা, মঞ্চটাই তো রাজনৈতিক মঞ্চ, সেখান থেকে আবার রাজনীতি করবেন না এমন বার্তা দিচ্ছেন। যারা রাজনীতি করছেন তাদের আমি বলবো দোহাই, এখন মানুষ মারা যাচ্ছে, এটা রাজনীতি করার সময় নয়। আর বিজেপির কথা এসব দয়া করে করবেন না। জায়গাটা খোলামেলা আছে বলে এটা ভাববেন না যে যা ইচ্ছা করা যাবে। যে কোনো মানুষ এখানে আসতে পারেন, সম্মান নিয়ে আসুন। দেশকে দেখাবার জন্য তো বাইরে অন্য জায়গায় গিয়ে তো দেখাতে পারতেন, অন্য জায়গায় গিয়ে দেখাতে পারতেন। যান মোদীকে গিয়ে দেখান, যান নরেন্দ্র মোদী অমিত শাহকে গিয়ে দেখান, আর ভ্যানিশ কুমারকে যান। আমি পুলিশকে বলবো ওদের আস্তে আস্তে কোনো জায়গায় বসিয়ে দিন। রাজনীতির মঞ্চ থেকে বলছেন যে রাজনীতি করবেন না। অদ্ভুত ব্যাপার, গোটা রাজ্যে আপনি কি কাজ করেন? আপনাকে যদি প্রশ্ন করা হয় মুখ্যমন্ত্রী যে আপনার পেশা কি, হ্যাঁ অবশ্য আপনি বলতেই পারেন যে আপনি নাকি ছবি এঁকে নিজের খরচ চালান, কবিতা লিখে বই লিখে আপনার খরচ চালান, এমন কথা আপনি বলেই থাকেন। কিন্তু সত্যি কথা বলতে যদি পেশা কি বলা হয় তাহলে তো বলতে হবে আপনি রাজনীতিই করেন, কারণ রাজনীতিটা আমাদের দেশে পেশাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে ইচ্ছে করে যে মেট্রো চ্যানেলে যে ধর্ণা দিতে বসেছেন সেটা কি ভজন সন্ধ্যার জন্য? ভজন গাইবেন সেখানে করতাল বাজিয়ে? তাহলে বলছেন কেন এমন কথা যে কথার কোনো মানে হয় না, যে রাজনীতি করবেন না? তো বিষয়টা তো রাজনীতির ঊর্ধ্বে নয়। এখন যে কারণে মুখ্যমন্ত্রী হঠাৎ করেই এই পার্শ্ব শিক্ষকদের ওপর চটে উঠেন এবং তাদেরকে ইমিডিয়েটলি পুলিশ দিয়ে সরিয়ে দিলেন, সেটার কারণটা হচ্ছে এই যে 6 তারিখ থেকে মুখ্যমন্ত্রী মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছেন। এখানে যেহেতু রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী, তিনি বহুদিন পরে আড়মোড়া ভেঙে আবার ধর্না মঞ্চে আসলেন, বসলেন, তো তার উপরে স্বাভাবিকভাবেই গোটা ভারতের ন্যাশনাল মিডিয়া বা ওয়েস্ট বেঙ্গলের মিডিয়া তাদের নজর রয়েছে যে মুখ্যমন্ত্রী কি বলেন। তো হঠাৎ করে এই 4টি ফালতু পার্শ্ব শিক্ষকের চেঁচামেচির জন্য তার উপর থেকে যে লাইটটা ঘুরে গেল ওদিকে। তিনি তো একটা মহান কাজে বসেছেন, কিন্তু এই মহান হতে তাকে দিচ্ছে না এই পার্শ্ব শিক্ষকরা। সুতরাং তাদের দিকে যেই লাইট ঘুরে গেল, মুখ্যমন্ত্রীর পছন্দ হবে কেন? ক্যামেরা ঘুরে গেল তাদের দিকে, কারণ তাদের যে মিছিলটা সেটা আসছিল শিয়ালদা থেকে মিছিল করে, এবং তারপরে যখন তারা দেখলেন যে ওখানে মুখ্যমন্ত্রী খোদ, যার কাছে তাদের এই দাবি, প্রশাসনিক প্রধান তার কাছেই এই দাবি, তিনি ওখানে ধর্ণা মঞ্চে বসে রয়েছেন, তখন তারা ভেবেই নিল যে ঠিক আছে, কালীঘাট বা নবান্ন সেসব জায়গায় যাওয়ার চাইতে এখানে তো সরাসরি মুখ্যমন্ত্রী আছেন, তার সামনেই না হয় প্ল্যাকার্ডটা ধরি, নিজেদের দাবি দেওয়ার কথা পেশ করি। দুয়ারে সরকার টরকার এরকম অনেক কিছু তো বলেছিলেন যে আপনার কোনো সমস্যা হলে মুখ্যমন্ত্রীকে বলো, দিদিকে বলো, দুয়ারে সরকার আসবে আপনার সমস্যা সমাধানের জন্য। কিন্তু এরা যখন সরকারের দুয়ারে, দিদির দুয়ারে গেল, গিয়ে দিদি আমাদের এই কষ্ট থেকে মুক্তি দিন, দিদি তখন তাদেরকে পুরো সরিয়ে দিলেন, সেই হীরক রাজার দেশের মতো। যেই বিরুদ্ধে কথা বলবে তাকেই সঙ্গে সঙ্গে চলে পাঠিয়ে দাও যন্তর মন্তরে, সে ব্রেন ওয়াশ হয়ে বেরিয়ে আসুক। কিন্তু এই পার্শ্ব শিক্ষকদের কিন্তু দিদি একদিন গিয়ে তাদেরকে আশ্বাস দিয়ে এসেছিলেন। সালটা 2009, তখনও দিদি ঠিক দিদি হয়ে উঠতে পারেননি, তখনও মুখ্যমন্ত্রী হওয়া তো স্বপ্নই দেখছেন শুধু। ভোটে লড়বেন এই অবধি, মুখ্যমন্ত্রী হবেন কিনা কেউ জানে না, কারণ তখন প্রবল প্রতাপান্বিত সিপিএম সূর্যের মতো বিরাজ করছে, একেবারে 12টার সূর্য মাথার উপরে গনগন করছে। সেই সময় দাঁড়িয়ে কেউ ভাবতে পারেনি যে এমন গনগনে প্রবল প্রতাপান্বিত সিপিএম কে সরিয়ে সেখানে ঘাস ফুল ফুটতে পারে। কিন্তু সাধারণ মানুষ ঘাস ফুল ফুটিয়েছিল। 2009 সালে যখন মুখ্যমন্ত্রী হননি, মাত্র বিরোধী নেত্রী ছিলেন, সেই সময়ে
এই যে পার্শ্ব শিক্ষক তাদের মঞ্চে তিনি গেছিলেন, গিয়ে তাদেরকে বহুবার প্রতিশ্রুতি দিয়েছেন, অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছেন যে তাদেরকে স্থায়ী করা হবে। এবং এরপরে যখন সেই অঘটনটা ঘটেই গেল, অর্থাৎ সেই সূর্যকে সরিয়ে, অর্থাৎ সিপিএম কে সরিয়ে লাল দুর্গ ভেঙে যখন সারা বাংলা জুড়ে ঘাসফুল ফুটলো, 2011 সালে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা তৈরি হলো, সেই সময়ে মন্ত্রিসভাতে বেশ কয়েকবার কিছু মিটিং হয় এবং ধাপে ধাপে খানিকটা স্থায়ীকরণের সিদ্ধান্ত হয়, কিন্তু ব্যাস ওইখানেই সব শেষ। সিদ্ধান্ত হয়, কিন্তু সিদ্ধান্ত হলেই তো হবে না, সেটাকে তো কার্যকর করতে হবে, এক্সিকিউট করতে হবে। সে এক্সিকিউশনের দিকে কারোর নজর ছিল না। ফলে 15 বছর কেটে গেল, কোনোদিন আর মুখ্যমন্ত্রী তার সেই 2009 সালের প্রতিশ্রুতি পূর্ণ করলেন না। এবং এর পরেই কিন্তু এই পার্শ্ব শিক্ষকরা 15 বছর ধরে স্থায়িত্ব না পেয়ে, যে সমস্ত স্থায়ী হলে যেগুলো পাওয়া যায়, পেনশনের সুবিধে পাওয়া যায়, হঠাৎ করে কোনো কারণে যদি দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে কিছু টাকা পয়সা পাওয়া যায়, হঠাৎ করে মৃত্যু হলে সেক্ষেত্রে এককালীন কিছু টাকা পাওয়া যায়, বেশ কিছু সুযোগ সুবিধা আছে। সরকারি চাকরিতে এটাই সুবিধে, অনেক সুযোগ সুবিধে পাওয়া যায়, কিন্তু সেই সুযোগ সুবিধা তারা পেলেন না। এবং তারা বলে 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 মুখ্যমন্ত্রীর কাছে বহুবার আবেদন নিবেদন করে কোনো লাভ হলো না। আজকে যখন মুখ্যমন্ত্রীকে সামনে দেখলেন ধর্ণা মঞ্চে, সেখানে এসে তারা প্ল্যাকার্ড সাজিয়ে, প্ল্যাকার্ড তুলে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাইলেন, মুখ্যমন্ত্রী তাদেরকে একেবারে সেই ঝাড়ু মারার মতো করে সরিয়ে দিলেন পুলিশ দিয়ে। কারণ পুলিশ নামের একটি সুবিশাল ঝাড়ু আমাদের মুখ্যমন্ত্রীর হাতে আছে, তিনি যখন ইচ্ছা যেখানে ইচ্ছা সেটাকে ইউজ করেন। তা সে পার্শ্ব শিক্ষক হোক বা এসএসসির শিক্ষক হোক বা ডাক্তার হোক, যে কোনো আন্দোলনই যখন তার বিরুদ্ধে যায়, এই পুলিশ নামের ঝাড়ুটিকে ব্যবহার করে তিনি সোয়াইপ করে দেন। ঠিক সেইভাবেই সোয়াইপ করে দিলেন। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই একসময় বলেছিলেন যে প্রতিশ্রুতি হলো সবচেয়ে বড় ভাঁওতাবাজি। তো যিনি এই বক্তব্যের প্রবর্তক, তিনি নিজে যে সেটাকে 100% মিলিয়ে দেবেন নিজের জীবনে, সেটা কি আর পার্শ্ব শিক্ষকরা বুঝতে পেরেছিলেন? পারেননি বলেই আজকে মুখ্যমন্ত্রীর সামনে এসে ওই রকম ভাবে তারা প্ল্যাকার্ড তুলে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন, এবং তার ফলে যা হবার তাই হয়েছে। ওই মঞ্চ থেকেই আবার দেখা যাচ্ছে যে বিজেপিকে আবাস যোজনার শ্বেতপত্র প্রকাশ করবার জন্য রীতিমতো দাবি জানাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু যদি বাংলার সাধারণ মানুষ অন্যান্য দাবিগুলো জানায় ভাইপোদা, তাহলে সেক্ষেত্রে এই দাবিগুলো আপনারা কি করে পূরণ করবেন? মানে বাংলার মানুষ যদি শ্বেতপত্রেরই দাবি জানায়, যেমন এই চাল চুরি, চাকরি চুরি, বা অভয়ার বিচার, অথবা আবাস যোজনা, সড়ক যোজনা, বা এই যে পায়খানা তৈরির টাকা, বাচ্চাদের মিড ডে মিলের টাকা, এই সব কিছুর একের পর এক। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারও তো আর একটা মানে ভাইপোদা আপনার নিজেরও তো একটা কোম্পানি আছে, সেই কোম্পানির নাম লিপস অ্যান্ড বাউন্স। সেটা নাকি জলের কোম্পানি, মিনারেল ওয়াটার তৈরি করে। আজ পর্যন্ত এত জায়গা থেকে মিনারেল ওয়াটার কিনে খেয়েছি, কোনোদিন লিপস অ্যান্ড বাউন্স বলে কোনো মিনারেল ওয়াটারের বোতল খুঁজে পাইনি। তো এই বিষয়গুলোতে কোথায় কত টাকা, কারণ টাকাগুলো তো আর তৃণমূলের ভাড়ার থেকে আসে না, টাকাগুলো কারোর ব্যক্তিগত সম্পত্তিও নয়, এগুলো ভারতের বা বাংলার ট্যাক্স পেয়ারদের হার্ড আর্নড মানি। তো এই টাকার জন্য কোথায় কোনটা কিভাবে খরচ হয়েছে, চাকরির জন্য, চাকরি পাবার জন্য কত টাকা নিয়েছেন, কত টাকা খরচ করেছেন, কি জায়গায় কিসে খরচ হয়েছে, কাকে দিয়েছেন, এই বিষয়ে যদি পুঙ্খানুপুঙ্খ শ্বেতপত্রের দাবি এ রাজ্যের মানুষ করতে শুরু করে, তাহলে কোথায় যাবেন আপনারা? একবার ভেবে দেখেছেন? সুতরাং চেপে যান, বলবেন না এসব কথা। এরপরে ওই মঞ্চ থেকেই আবার বলছে যে চুরি করে ভোটে জেতার জন্য নাকি লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে 1 কোটি মানুষের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করেছে কেন্দ্র। কেন্দ্রে রয়েছে বিজেপি সরকার। আজকে যদি এই রাজ্য সরকারের মতাদর্শে সবটা চলতো, তাহলে কি কি বিষয়ে যে বিজেপি কন্ট্রোল করে তার কোনো ইয়ত্তা ছিল না। অলরেডি তারা বারবার বলেছেন যে হাইকোর্টের উকিল, জজ, ব্যারিস্টার সকলে নাকি বিজেপির কথায় চলে। তারা বারবার বলেছেন যে ইলেকশন কমিশন বিজেপির কথায় চলে। ইলেকশন কমিশন যে একটা অটোনমাস বডি, তারা যে স্বয়ংক্রিয়, সেটা যে বিজেপির হিসাবে চলবে না, সেটা তারা মানতেই চান না। তাদের বক্তব্য তারাও নাকি বিজেপির কথায় চলে। এখন যদি তাদের মানে বক্তব্যকে যদি সত্যি ধরে নেওয়া হয়, তাহলে হয়তো বলবেন যে কালকে আমার শরীর খারাপ হয়েছে, মাথা ব্যথা হয়েছে, বিজেপির দোষ। আজকে আমার পেট খারাপ হয়েছে, বিজেপির দোষ। আজকে আমার চোখে ব্যথা করছে, বিজেপির দোষ। আজকে আমার বমি হয়েছে, বিজেপির দোষ। সবেতেই বিজেপির দোষ। কিন্তু যদি আমরা বলি, সাধারণ মানুষ যদি বলি যে একটা পুলিশ, একটা প্রশাসন যার উপরে সাধারণ মানুষের নিরাপত্তার দায়ভার ন্যস্ত করা হয়েছে, তার টাকাটা
তার যে মাইনেটা, সেই মাইনেটা সাধারণ ট্যাক্স পেয়ারদের টাকা থেকেই দেওয়া হয়। তো সেই ট্যাক্স পেয়ারদের টাকার মাইনে গুনে গুনে নিয়ে এই পুলিশ কেন এখন রাজ্য সরকারের হয়ে কাজ করে? কেন একটা পুলিশের সভা থেকে, পুলিশের একটা মিটিং থেকে পরিষ্কারভাবে এই ন্যারেটিভটা বেরোবে যে এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই আনতে হবে, তার জন্য পুলিশকে ঝাঁপাতে হবে? কেন? পুলিশ কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্সোনাল বডিগার্ড? বলা উচিত পুলিশ তো সাধারণ মানুষের পাবলিক সার্ভেন্ট, এটাকে পাবলিক সার্ভিস বলা হয়। পুলিশে চাকরি করাটা পাবলিক সার্ভিস, এবং পুলিশ হচ্ছে পাবলিক সার্ভেন্ট। মানুষের জনগণের জন্য তারা কাজ করে, সার্ভ করে জনগণকে। তো সার্ভেন্ট যখন পাবলিকের, তখন তারা পাবলিকের বিরুদ্ধে গিয়ে একটা বিশেষ দল যে মসনদে রয়েছে তাদেরকে মাথায় তুলবার জন্য, তাদেরকে ক্ষমতায় আনার জন্য সমানে কাজ করে যাবে, এই প্রসঙ্গটা যদি তোলা হয়, তাহলে কোথায় যাবেন মুখ্যমন্ত্রী? সবই তো নাকি বিজেপি করে, বিজেপি নাকি 1 কোটি ভোটারের নাম বাদ দেওয়ার সমস্ত যে ব্লুপ্রিন্ট বানিয়েছে। তাহলে সেই ক্ষেত্রে 2021, 2024 এই সমস্ত সময়ে যে ভয়ঙ্কর ভয়ঙ্কর পোস্টপোল ভায়োলেন্স হয়েছে, এবং পুলিশ ঠুঁটো জগন্নাথের মতো দেখেছে একের পর এক, যে গ্রামগুলোতে, যেগুলো পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী, বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামগুলো আছে, সেখানে একের পর এক এই লুঙ্গি বাহিনীরা যখন দাপট দেখিয়েছে, পুলিশ তখন ঠুঁটো জগন্নাথ সেজে থেকেছে। সাধারণ হিন্দুদের যখন ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে, চন্দন দাস, হরগোবিন্দ দাসকে যখন কুপিয়ে খুন করেছে, এবং পুলিশ সেখানে ঠুঁটো জগন্নাথ হয়ে থেকেছে, তাহলে সেটাও তো বলতেই পারা যায় সেটা আপনাদের মদতে করেছে। সেই ব্লুপ্রিন্টটা এই রাজ্যের মুখ্যমন্ত্রী বা তার সাঙ্গপাঙ্গ বা তার দলই তৈরি করে দিয়েছে পুলিশকে, এবং সেই মতো পুলিশ কাজ করেছে। তো আপনারা করলে সেটা দোষ নয়, যদি বিজেপি করে তাহলে দোষ। কিন্তু বিজেপি করবে কি? যুক্তরাষ্ট্রীয় কাঠামোর তো একটা নিয়ম আছে, তো সেই নিয়মানের হিসাবে এটা একটা অটোনমাস বডি, ইলেকশন কমিশন। সেখানে না বিজেপির কোনো পাত্তা পাওয়া যায়, না তৃণমূলের পাত্তা থাকার কথা। সুতরাং যেটা ভুল সেটা ভুল, তা না হলে লাভলি খাতুন বাংলাদেশের মহিলা হয়ে, বাংলাদেশে তার জন্ম হয়েছে, বাংলাদেশে তিনি নাগরিক, তিনি এসে এখানে একেবারে পঞ্চায়েত ভোটে দাঁড়িয়ে গেলেন, এবং সেটাও কি বিজেপিই করেছে? সেখানে তো পরিষ্কার করে তৃণমূল তিনি করতেন। তাহলে সেইখানে লাভলি খাতুন কি করে আসলো? তো এরকম কত লাভলি খাতুনই তো এসছে। ইলেকশন কমিশন শুধু সেই ঝাড়াই বাছাইয়ের কাজটা করছে, যে ঝাড়াই বাছাইটা প্রয়োজন ছিল এসএসসির ক্ষেত্র, যে কারা জল মেশানো এবং কারা রিয়েল, কিন্তু সেই ঝাড়াই বাছাইটা আপনারা করতে দেননি, যে জন্য বাধ্য হয়ে এসএসসির পুরো প্যানেলটা বাদ করে দিতে হয়েছে সুপ্রিম কোর্টকে। বিষয়ে এর আগে একেবারে ঢাকি সমেত বিসর্জন দিয়ে দিয়েছিলেন তৎকালীন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবং তারপরে সেটা যখন সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্টেও কিন্তু বারবার চেষ্টা করেও পারা যায়নি এই জল এবং তেলকে আলাদা করতে, কাপড় এবং চালকে আলাদা করতে। সেই জন্য বাধ্য হয়ে এই বিসর্জনটা দিতে হয়েছিল। তাতে কি দুর্দশা হয়েছে সাধারণ মানুষের, যারা যোগ্য চাকরি প্রার্থীদের, সে তো আমরা দেখতেই পাচ্ছি। তো সেখানে দাঁড়িয়ে কোনো ক্রমে তো আপনি বাঁচিয়ে নিয়েছেন যাদের কাছ থেকে টাকা নিয়েছেন তাদের, কিন্তু এবারেও যে এই চাল আর কাপড়টা মিশিয়ে রাখা হয়েছিল ভোটার তালিকায়, ভোটার লিস্টে, সেটা বাছাই করাটা কিন্তু একেবারে ইলেকশন কমিশন কোমর বেঁধে নেমে করছে। সেটা আপনাদের পছন্দ হচ্ছে না। তার কারণ যে এর আগের বিধানসভা নির্বাচনে যে ভোটের পরিমাণ আপনারা পেয়েছিলেন, তার চেয়ে বেশি নাম এবার বাদ চলে গেছে। সুতরাং আশঙ্কা তো থাকছেই, কারণ প্রত্যেকটা বিধানসভাতে ধস নেমেছে যে কারা আসল আর কারা নকলি। সুতরাং আপনাদের ভোট ব্যাংকে তো বিপদ বাড়বেই, ভোট ব্যাংকের সমস্যা তো হবেই, সুতরাং টেনশন তো বাড়ছেই। তাই জন্যই এই সমস্ত ভুলভাল কথাবার্তা। তো জাঁদরেল বিরোধী নেত্রী সব বাদ দিলাম, কিন্তু জাঁদরেল বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে আমরা দেখেছি, তার গল্প আমরা ছোটবেলায় শুনেছি যে তিনি ধর্ণা এক্সপার্ট ছিলেন, কোনো কিছু হোক না হোক তিনি ধর্ণায় বসে গেলেন। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকেও ধর্ণায় বসতে হবে, এ তো দেখে অবাক লাগছে। নিজেরই রাজ্যে মুখ্যমন্ত্রী কিনা ধর্ণায় বসছেন। মানা যায় যে মুখ্যমন্ত্রী দিল্লি গেলেন, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী দিল্লি গিয়ে কোনো কারণে ধর্ণা দিলেন, সেটা তো মানা যায়, কিন্তু নিজের রাজ্যে মুখ্যমন্ত্রী মেট্রো রেলের ধর্ণা দিতে বসেছেন। কেমন যেন একটা বিরোধী নেত্রী ভাইব আসছে, কেমন একটা বিরোধী নেত্রী ফিল হচ্ছে। এবং তার চেয়েও মজার কথা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেখানকার ভূমিকন্যা, অর্থাৎ ভবানীপুর বিধানসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারের ভোটে, তো সেখানে ভবানীপুর থেকেই তিনি ভোটে জেতার ব্যাপারে তার গলা থেকে যে আওয়াজ বেরোচ্ছে, সেটা বাঘিনীর গর্জন নয়,
সেটা খুব ক্ষীণ, শুনে কেমন যেন অবাক লাগছে। কারণ মুখ্যমন্ত্রীর বলার কথা যে এখান থেকে আমি দেখিয়ে দেবো 40,000 ভোটে জিতবো, 50,000 ভোটে জিতবো, এইসব তিনি বলছেন না। তিনি বলছেন যদি একটাও হয় তো একটা ভোটে হলেও জিতবো। কারণ জিতবো এটা বলতেই হবে, হারবো তো বলা চলে না। সুতরাং একটা ভোটে হলেও জিতবো। কেন মুখ্যমন্ত্রী একটা ভোটে কেন জিতবেন? আপনি তো এত উন্নয়ন করেছেন, উন্নয়নের খতিয়ান তো আপনি একেবারে পাঁচালি গিয়ে শুনিয়ে বেড়াচ্ছেন সর্বত্র। তারপরেও আপনার মনে এতটা আশঙ্কা রয়েছে যে আপনি এক ভোটে হলেও জিতবেন? কোথায় সে গেল সেই গর্জন যে মুখ্যমন্ত্রী বাঘিনী? সেই গর্জন গেল কোথায়? এক ভোটে হলেও জিতবেন? তাহলে সারা বছর কি হোমওয়ার্ক করলেন যে আজকে যখন পরীক্ষার সময় তখন রীতিমতো গলা কাঁপছে, হাত কাঁপছে লিখবার সময়? আবার তার সঙ্গে ধর্নাও দিতে বসেছেন মেট্রো চ্যানেলে। সেটাও ঠিক মুখ্যমন্ত্রী সুলভ আচরণ নয়। কোনোদিন শুনেছেন যে জ্যোতিবাবু ধর্ণা দিচ্ছেন, প্রফুল্ল রায় ধর্ণা দিচ্ছেন, বিধানচন্দ্র রায় ধর্ণা দিতে বসেছেন, বুদ্ধবাবু ধর্ণা দিতে বসেছেন? তারা যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন তারা মুখ্যমন্ত্রীর মতোই মুখ্যমন্ত্রী সুলভ আচরণ করেছেন। এই আপনিই একজন যিনি ধর্ণা দিতে বসেছেন। তো আপনি কি এখন থেকেই ওই নেট প্র্যাকটিস করছেন বা ওই প্র্যাকটিস ম্যাচে যাচ্ছেন? কারণ এর পরে যে 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 পরিমাণ ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে অবৈধদের, এবং আপনি যা যা উন্নয়ন ওই সোকল্ড কোট আনকোট উন্নয়ন করেছেন, সে উন্নয়নের ওপরে বা আপনাদের নিজেদের কাজের ওপরে হয়তো আপনাদের নিজেদেরই ভরসা নেই, যার জন্য আপনাকে আবার ধর্নায় বসতে হচ্ছে যে বাবা তাহলে এখন থেকেই প্র্যাকটিস করে রাখি। কারণ প্রধান বিরোধী দল হওয়ার ক্ষমতা বামফ্রন্টের তো একদমই নেই, সে তো মহাশূন্যে বিলীন হয়ে গেছে। এবং রইল বাকি কংগ্রেস, তো কংগ্রেস থেকে ইতিমধ্যেই সন্দীপা চক্রবর্তী তিনি বিজেপি জয়েন করেছেন এবং বিজেপি জয়েন করে তিনি বিস্ফোরক কথা বলেছেন যে কংগ্রেসের যিনি এখন সভাপতি রয়েছেন এই রাজ্যের, তিনি তলে তলে তৃণমূলের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে চাইছেন। সুতরাং তারা যখন তৃণমূলের বিরুদ্ধে গলা চড়াতে চাইছেন তিনি সাপ্রেস করে দিচ্ছেন। হয়তো তারও ইচ্ছা আছে যে তিনি একটু নিজের আখেরটা গুছিয়ে নেবেন, কারণ এই রাজ্যে যে কংগ্রেসের কিছুই হবার নেই সেটা অনেকদিন আগেই প্রমাণিত। তো সেখানে দাঁড়িয়ে বামফ্রন্টের সঙ্গে আতাত করে তেমন কোনো লাভ হলো না। তো সেখানে আপাতত যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আতাত করে একটা জায়গা ফায়গা কিছু পাওয়া যায়, কোনো একটা কনস্টিটিউয়েন্সি থেকে লড়বেন, সেখানে যাতে তাকে জিতিয়ে দেওয়া হয়, তার সিটটা সেখানে তিনি পেয়ে যেতে পারেন, এই রকম কারণেই তিনি নিজের আখের গোছানোর জন্য তিনি এখন দলের অন্যান্য যারা এখন লড়তে চাইছে যুব নেতা বা নেত্রী তাদের গলা চিপে ধরবার চেষ্টা করছেন, এবং সেই কারণেই কংগ্রেস ছেড়ে অলরেডি তিনি বিজেপিতে চলে এসেছেন সন্দীপা চক্রবর্তী, এবং তিনি খোলা গলায় এটা স্বীকার করেছেন। তাহলে সেক্ষেত্রে কংগ্রেসের পক্ষে মোটেই বিরোধী দলের আসন নেওয়া সম্ভব নয় এবং বামফ্রন্টের পক্ষেও নয়। তাহলে রইল বাকি তৃণমূল। তাহলে প্রধান বিরোধী হিসেবে তৃণমূলই থাকবে। তো বিরোধী নেত্রী হিসেবে আপনার যা রেকর্ড রয়েছে সেটা প্রশ্নাতীত, কিন্তু বিরোধী নেত্রী হিসেবে, শাসক হিসেবে আপনার যা রেকর্ড রয়েছে সেটাকে তার স্কুলের যে রেজাল্ট আউট হতো যখন, সে মার্কশিটের তলায় লাল দাগ থাকতো না, লাল কালির দাগ, সেই রকম প্রত্যেকটা ক্ষেত্রে আপনি ফেইল্ড। তার জন্য আপনার শাসনকালের নিচে একটা মোটা করে লাল কালির দাগ থাকবে যে এই সময়টা 2011 থেকে 2026 পর্যন্ত একটা কালো অধ্যায় গেছে বাংলার ইতিহাসে। তার কারণ প্রত্যেকটা ক্ষেত্রে চুরি, প্রত্যেকটা ক্ষেত্রে ঘুষ, দুর্নীতি, কাটমানি, এবং এই সব কিছুর মাথার উপরে বসে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে মানুষ অনেক আশা করে এনেছিল, কিন্তু সেই আশাতে তিনি একেবারে জল ঢেলে দিয়েছেন। তো সুতরাং মুখ্যমন্ত্রী আপনি বরং এই বিরোধী নেত্রীর পদের জন্য নিজেকে তৈরি করুন, প্রস্তুত করুন। কারণ এরপর তো বিরোধী হিসেবেই আপনাকে গলা চড়াতে হবে। শাসক দলের মানে শাসক হিসেবে বা প্রধান মুখ্যমন্ত্রী হিসেবে তো আর আপনি মনে হয় না জায়গা পাবেন বলে। সেখানে দাঁড়িয়ে বিরোধী নেত্রী হিসেবে নতুন করে আবার প্র্যাকটিসটা শুরু করুন। কারণ রাজ্য রাজনীতিতে যদি আপনাকে প্রাসঙ্গিক থাকতে হয় তাহলে শাসক হিসেবে নয়, বিরোধী হিসেবেই আপনার প্রাসঙ্গিক থাকাটা মনে হয় বাংলার মানুষ একেবারে ঠিকঠাক করে ধরে রেখে দিয়েছে, বা সেটাই হয়তো হতে চলেছে। সুতরাং যে জায়গাটায় বসে রয়েছেন বা যা করছেন একদম পারফেক্টলি ঠিক কাজ করছেন।